অভিযোগ হচ্ছে অর্জুন সাহা এবং তার স্ত্রী সম্পা সাহার বিরুদ্ধে। মেনলি অর্জুন সাহার বিরুদ্ধে। অর্জুন সাহা আমার সম্পর্কে কাকা হয় এবং আমাদের পাড়াতেই বাড়ি, মায়ের সাথে এখানে আসেন। ঠিক আছে। বর্তমানে তিনি সিটি থানায় কর্মরত এবং সে ওইখানে তিনি ফ্ল্যাট নিয়ে থাকেন। তিনি আমাকে একটা কথায় কথায় আমার সাথে তার কথা হয়েছিল যে কি করছিস, তখন আমি বলেছিলাম যে করছিস বলতে এমনি টুকটাক কাজ করি, আর প্রাইমারির চাকরির জন্য এরকম পরীক্ষা টরীক্ষা দিচ্ছি, ওটা ডিএলএড তো করেছি। তখন উনি আমাকে বলে যে ঠিক আছে, এই ব্যাপারটা তোর সাথে পরে কথা বলবো। যে পরে উনি আর ওনার স্ত্রী আমার স্ত্রীর সাথে এবং আমার সাথে যোগাযোগ করে যে এরকম আমাদের হাতে প্রাইমারি চাকরি করে দেওয়ার একটা ক্ষমতা আছে। আমি যেহেতু কলকাতা পুলিশে চাকরি করি, আমাদের স্যারদের সঙ্গে জানাশোনা আছে। সেই করে বলে যে কিছু টাকা তোকে দিতে হবে। প্রথমে বলে যে 12 লাখ টাকা। এটা ওই মোটামুটি 2022 সালের মতো, 2021-22 সালে। যে তখন তিনি বলে তাহলে 50,000 টাকা প্রথমে পাঠাবি আমার স্ত্রীর অ্যাকাউন্টে, স্যারকে বলে কনভিন্স করবো। তারপরে কিছুদিন পরে অর্জুনবাবু বলে যে তুই আরো 50,000 টাকা পাঠা, তাহলে তোকে কোয়ালিফাই বলে করে দেবো, প্রাইমারিতে কোয়ালিফাই করে দেবো। তখন আমি আরো 50,000 টাকা পাঠাই ফোনপের মাধ্যমে অর্জুন কাকুর অ্যাকাউন্টে। তখন আমাকে কোয়ালিফাই একটা কাগজ দেখায়। কোয়ালিফাই কাগজ দেখানোর পরে আমি তখন কোয়ালিফাই কাগজ দেখানোর পরে আমাকে তারপর সেদিনই বলে যে তোকে এখনই 6 লাখ টাকা দিতে হবে। তখন আমি বলি যে 6 লাখ টাকা তো এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়, 6 লাখ টাকা বললে কি 6 লাখ টাকা টাকার একটা ব্যাপার আছে। তখন আমি বলি কয়েকদিন সময় চাই, আমি চিন্তা ভাবনা করে বলবো। কদিন আমি সময় নেওয়ার পর আমি বলি যে আমি 5 লাখ টাকা ব্যবস্থা করতে পেরেছি। আমি তাহলে তোমাকে তখন বলে যে আমার এই অ্যাকাউন্টে টাকাটা পাঠাস না, আমার তো এটা সরকারি অ্যাকাউন্ট, এটা আমার পেনশন স্যালারি অ্যাকাউন্ট। তখন বলে যে আমি গোপাল হালদার বলে একজনকার কারেন্ট অ্যাকাউন্ট দিচ্ছি, তার অ্যাকাউন্টে তুই টাকাটা পাঠাবি। তার অ্যাক্সিস ব্যাংকে যেয়ে আমি অ্যাক্সিস ব্যাংকের এটিএম থেকে তার 5 লাখ টাকা ওই একই দিনে খেপে খেপে 1 লাখ করে ফেলি। যে পরবর্তীকালে টাকাটা দেওয়ার পরে অর্জুন শাহ বলে যে তোর কায়দা পায় হয়ে এসছে, তোকে আরো 2 লাখ টাকা দিতে হবে, আমি এই সময় বাড়িতে এসেছি, তোকে আরো 2 লাখ টাকা দিতে হবে। তখন আমি বলি যে দেখো অর্জুন বাবু, টাকাটা তো পাই দেওয়া হয়ে গেলো, এখন তো কোনো কিছু ব্যবস্থা হয় না। বলে হ্যাঁ, তোদেরকে পরের সপ্তাহে প্রাইমারি ভবনে নিয়ে যাবো, তোদেরকে ওখান থেকে সব ব্যবস্থা করে দেবো বলে 2 লাখ টাকা নেয় এবং প্রাইমারি ভবন হাতে ক্যাশ নেয় এবং প্রাইমারি ভবনে 8 লাখ টাকা প্রাইমারি ভবনে নিয়ে যাই। কিন্তু প্রাইমারি ভবনে তখন যে আমি দেখতে পাই যে আমি একা নয়, আমার সঙ্গে আরো 7-8 জন আছে তখন, কিন্তু ওইটা পুরাটাই সাজানো ছিল ওদের। পরে বুঝতে পারি যে তারপরে যখন চাকরি হয় নাই, তখন যখন ওইটা হওয়ার পরে কোনো কিছু প্রাইমারি চাকরি, তারপরে দুবার পরীক্ষা হয়ে গেল। ঠিক আছে, পরীক্ষাও আমি দিই, কোনো কিছুতে কোনো নিয়োগ থেকে শুরু করে কোনো কিছুতেই কোনো কিছু নেই। এবং পরবর্তীকালে যখন বুঝতে পারি যে এটা ফেক, তখন ওই আরো যে ছেলে তাদের সঙ্গে আমি যোগাযোগ করি। আপনি কখন বুঝতে পারলেন যে আপনি ফ্রডের ফলে পড়েছেন? যখন দুবার তারপরে প্রাইমারি পরীক্ষা দিলাম, তখন সেই প্রাইমারি পরীক্ষাতে দেখলাম যে কোনো মুভমেন্ট নাই, কোনো কিছু নাই। তখনই আমি বুঝতে পারলাম যে তারা এটা ফেক, কেননা উনি এভাবে আমাকে প্রতারিত করছেন দীর্ঘদিন ধরে। কেননা যদি কেউ সঠিক হতো, তারা আমাকে, আমি যদি চাকরি পেয়ে যেমন বর্তমানে যারা চাকরি হারা হয়েছে সেটা হতাম, তাহলে আমি মেনে নিতাম যে আমার এই জিনিসটা হয়েছে। কিন্তু এটা উনি পুরোটাই সুযোগের সদ্ব্যবহার করেছেন। তার পরপর দুটো পরীক্ষা হয়ে যায়, সেই পরীক্ষাগুলো আমি দিই, তখনও কোনো ব্যবস্থা আমার করতে পারি। হ্যাঁ, যখন জানতে তখন উনি তো বলে যে হ্যাঁ হবে, করছি দেখছি, এখন এই নানা রকম বলে ডিলে করতে থাকে। এবং পরবর্তীকালে আমি তখন বলি যে আমার চাকরির দরকার নেই, ঠিক আছে, আমার পয়সা ফেরত দিয়ে দাও, যে টাকাটা আমি দিয়েছি। তখন উনি টালবাহানা করতে থাকে ওনার বাড়িতে। আমি ওর কোয়ার্টারও পরবর্তীকালে যাই, যে আমি সবকিছু বলি। তখন উনি ডিউটিতে ছিলেন, ওনার স্ত্রীর সাথে কথা হয়। ওনার স্ত্রী প্রথমে সবই বলে যে হ্যাঁ ঠিক আছে, তো দেখছি তো টাকা ফেরত দিয়ে দেবো সেরকম বলে। কিন্তু তার বাড়ি আসার পরেই আমার 1 সপ্তাহের মধ্যে ঘরে একটি কোর্টের কাগজ আসে যে আমার বাড়িতে কিংবা আমার ঘরে যা চলবে না, কোনো কিছু করলে উকিলের মাধ্যমে আমার ক্লায়েন্টকে কোনো ডিস্টার্ব করা চলবে না, তোমার টাকা আমরা নিই নাই, অন্য লোক নিয়েছে টাকা, আমরা দরকার হলে সেরকম ভাবে তোমার সাহায্য করতে পারি, কিন্তু আমার ক্লায়েন্টকে কোনো রকম ব্যবস্থা মানে বিরক্ত করলে আমরা তোমার বিরুদ্ধে কেস করবো। এরকম করে একটি কোর্ট থেকে আমাকে একটি কলকাতা হাইকোর্ট নয়, ওটা হাওড়া কোর্ট থেকে একটা আমার কাগজ আসে। তখন আমি দেখি যে আমার টাকা নিয়ে প্রতারিত করে। আমি একদিন বাড়িতে বলতে গেলাম, কোনো ঝুট ঝামেলা নয়, ভালোভাবে বল, তাতে যদি আমার নামে প্রতারিত করে, আমাকে যদি আবার চুলে চাপ দেয়, তখন আমি উকিলের সঙ্গে বুঝি, কলকাতা হাইকোর্টের উকিলের সঙ্গে বুঝি। এবং হাইকোর্টের উকিলের কথা মতো আমি বিষ্ণুপুর থানাতে একটি এফআইআর করি ওনার নামে। হ্যাঁ, প্রথমে আমি কোর্টে যে উকিলের সঙ্গে বুঝি, কোর্টে আমি ওর নামে সরাসরি কেস করি। এবং সেই কেস করার পরিপ্রেক্ষিতে আমাকে উকিলই বলে যে তুমি বিষ্ণুপুর থানাতে একটি হাইকোর্টে একটি বিষ্ণুপুর থানাতে ওর নামে একটা এফআইআর করো। সেই অনুযায়ী কোর্ট থেকে কাগজ আসার পরে আমি বিষ্ণুপুর থানাতে গিয়ে একটি এফআইআর করে আসি। এখন উনি কি বলছে?
ওনার সাথে আমার আর কোনো এখন যোগাযোগ নেই। উনিও আমার ফোনও তুলে নেয় আর আমিও উনাকে ফোন করিনি। কেন যেহেতু উনি যেদিন থেকে আমাকে কাগজ পাঠিয়েছেন সেদিন থেকে উনাকে আমি ফোনও করিনি। আর এটা কি কিছু শুধু আপনি একাই প্রতারিত না, হয়েছেন? আমি একা নয়। ওইটা আমি তো বললাম আমি যখন এই যে আমাকে যখন এপিসি ভবনে নিয়ে যাওয়া হয়েছিল তখন আমি জানতে পারি যে আমার সঙ্গে আরো কয়েকজন আছে এবং লক্ষ, তারাও লক্ষ প্রতারিত। এবং তারা প্রতারিত, তারা আমার থেকে বেশি, বেশি টাকা দিয়েছে এবং লক্ষ, লক্ষ টাকা প্রতারিত করেছে। কি চাচ্ছেন আপনি? আমি চাইছি যে আমার টাকা যাতে আমি ফেরত পাই এবং দোষী ব্যক্তি যে তার শাস্তি হোক। কিন্তু এইভাবে তো চাকরি হয় না। কেন হুম। দিলেন? আমি প্রতারিত হয়েছি। আমি প্রলোভনে পড়ে গেছি। আমাকে বারবার এভাবে বলার পর আমি জানি যে উনি একজন পুলিশে কর্মরত লোক, কলকাতায় থাকে। তার একটা পাওয়ার প্রভাব হয়তো আছে। সেই সেই কথা বুঝে মানুষ যেমন চাকরি-বাকরি না হলে যা যা হয় সেরকমভাবে বুঝে আমি ওর কথাতে প্রতারণায় পা দিয়েছি। কোন থানায় কর্মরত? সিটি থানায় কর্মরত বর্তমানে। আপনার নাম? আমার নাম পার্থসারথী সাহা। আমার কি বাড়ি করেন আপনি?